আগ্রহে সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের দেশের একজন প্রাতঃস্মরণীয় প্রবীণ নেতা কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন। এদেশে দলীয় নেতা অনেক আছে, কিন্তু জাতীয় নেতা খুব বেশি নেই। সেই জন্যে আমি সবার শুরুতেই বিএনপির নেতা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমার দলের সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, বসুন। এর আগে আমরা একবার কালিয়াপাড়া ঘোড়ার চালা দিয়েছি। সেলিমের বাড়িতে ওর বাবার সম্ভবত খরচ ছিল। সেই কালিয়াপাড়া ঘোড়ার চালা ওদের বাড়িতে খেয়ে আমরা যখন কালিয়াপাড়া স্কুলে এসেছিলাম আমাদের সভায়, আমরা কোকোর নৃত্য সংবাদ পেয়েছিলাম। আমরা সেখানেও 1 মিনিট নীরবতা পালন করেছিলাম এবং বেগম খালেদা জিয়াকে শোক জানানোর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলাম। তিনি গিয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় নাই। কাউকে শোক জানাতে গেলে ঢুকতে দেওয়া হয় না। কারো মৃত্যু সংবাদে বাড়িতে যেতে দেওয়া হয় না। কারো সন্তান হলে শুভকামনা জানাতে গেলে কেউ কারো মুখ দেখা দেখি করে না। এমন বাংলাদেশ আমি চাই নাই। আমি সেই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আমরা সবাই মিলে মিশে একত্র থাকতে পারব। আমরা দলাদলি করব, হলাহলি করব, কিন্তু এক মসজিদে নামাজ পড়ব, এক মন্দিরে গিয়ে আমরা পূজা অর্চনা করব, আমরা এক কবরস্থানে আওয়ামী লীগ বিএনপি কবর দেব। এই বাংলাদেশ আমি চেয়েছিলাম, কিন্তু সেটা হয় নাই। কতদিন বাঁচবো জানি না। আমার এখনো আল্লাহর উপর, রসুলের উপর যেমন বিশ্বাস আছে, ঠিক তেমনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম সবার প্রতি আমার বিশ্বাস আছে। সেই জন্যে আমি খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমরা সমবেদনা জানিয়েছি। আজকেও সভাতে আমরা সমবেদনা জানালাম, শোক জানালাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন। বহুদিন আমি 16 বছর নির্বাচনে ছিলাম।
তারেক রহমান বর্তমান বিএনপির ভার মুক্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদিন পরে দেশে এসেছে। আমি তাকে অভিনন্দন জানাই। কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে তার দেশের আগমনে শুভকামনা জানাই। আমি আজকে গুছিয়ে বলতে পারবো কিনা জানি না, তবে আমি দু চারটে কথা বলবার জন্য এসেছি। প্রথমেই বলবো যে গান গেয়েছে, ওর নাম কি জানো? সোমেশ, একটু দাঁড়াও তো। তুমি গান গাওয়ার সময় এক সময় বললা ইয়া হিয়ার পাক সেনারা। আসলে কি তুমি মনে করো পাকিস্তান হানাদার বাহিনী পাক আর মুক্তি বাহিনী নাপাক, নাকি পাকিস্তান হানাদার বাহিনী নাপাক আর মুক্তি বাহিনী নাপাক? কোনটা তুমি মনে করো? মুক্তি সেনারা তো তার দেশ স্বাধীন করছে, নাপাক না পাক? মুক্তি সেনারা পাক, আর পাকিস্তান হানাদাররা রানা পাক। তো তুমি কিন্তু তাদেরকেই পাক বলছো। পাক বাহিনী তো তার পাক। পাক বাহিনী তো পাক, সেটা কি নাপাক হবে? রসুল পাক, কোরআন পাক, আল্লাহ পাক, আর তুমি পাকিস্তানের পাক বললা। এটাকে আলাদা করব কি করে বলো তো দেখি? কোনো আলাদা করার পথ নাই। ওরা নাপাক নাপাক নাপাক। তোমার গানটা আমি শুনেছি বলে আমি এটা লিখে রেখেছি, চিন্তা করে পড়ো। আমি খুব বেশি কথা বলবো না, কাজের কথা বলতে এসেছি। আমার মনে হয় আমি অনেক জায়গায় বলেছি যে মানুষ বড় কোনো কাজ করে তার বেশি দিন বেঁচে থাকতে নাই। তার বেশি দিন বেঁচে থাকলে নানান কথা শুনতে হয়। এই যে তোমরা এত বক্তৃতা বললা, সানোয়ার 4 দিন হয়ে গেছে। 4 দিন আগে সানোয়ার আমাকে কি করতো তোমাদের সামনে, আজকে কি করবে? 4 দিন আগেও যা করতো আজকেও তাই করবে। 4 দিন আগে আমাদের সঙ্গে ছিল, আজকে অন্যদের সঙ্গে আছে। এটা কিচ্ছু যায় আসে না। আমি অনেকের বক্তৃতা শুনেছি, আমার ভালো লেগেছে। আজকেই একমাত্র আব্বাসের বক্তৃতা ছাড়া আর সবার বক্তৃতা আমার ভালো লেগেছে। আব্বাসকে আমি নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু ওর মধ্যে যে হিংসা, ওর মধ্যে যে ও যে কত বড় এই বোধ, ওর যদি অত ক্ষমতাই থাকতো তাহলে পৌরসভার কমিটির সভাপতি বা সেক্রেটারি হইতে পারতো না, পারত। ও যেটা স্বাভাবিক সেটা যেদিন ভাববে সেদিন থেকেই ওর বিজয় শুরু হবে। কিন্তু যা নয় তার চেয়ে অনেক বেশি ভাবে, সেই জন্য সমস্যা। আমাদের একজন নেতা ছিলেন, তার নাম হলো দুলাল মাস্টার। সোহেলের কথায় আমি দুলাল মাস্টারকে তার নির্বাচনের সময় কিছু টাকা পয়সা দিয়েছিলাম। আমি তো একেবারে পড়ছি চাপা কলে, রামপুর বল্লা, আমাদের সাথে এটিতে যে তাঁত বনে, তাঁতের মধ্যে একটা ওটা কি হয় মাঝখানে মাকু, এমনি করে ওই করে যায়, এমনি করে এমনি যায়। আমি করছি ওই রকম পাটকা সিপা। আমি ইলেকশনে হারাইছিলাম, আমি এত কষ্ট পেয়েছি কারণ আমি ব্যবসা করি না, আমি রাজনীতি করি। আমি রাজনীতি পয়সা দিয়ে করি না, পয়সা নিয়ে করি না। মুসলমান যেমন নামাজ বন্দিগি করে, আমি অমনি করে রাজনীতি করি। হিন্দু যেমন আরাধনা করে, আমি অমনি করে রাজনীতি করি।
রাজনীতিতে আমার সাথে কোনো পয়সার কোনো সম্পর্ক নেই। আমি জানি রাজনীতিতে যে পরিমাণ পয়সার দরকার সে পরিমাণ পয়সা আমি সবসময় খরচ করি, করতে চাইও করি। কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি বানাইতে হবে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে একটা গাড়ি কিনতে হবে, ঘর দিতে হবে। আমি ওই রাজনীতি করি না, ওই চান্দাবাজি আমি করি টরি না। আজকে দুপুরবেলা একজন মানুষ আসছিল, সেই মাটির মধ্যে বসে পড়ে, আমার ভাল লাগে না। আমি জানি হাসরের ময়দানে আমার জায়গা কত লাইন পরে হব, আর যে এসে আমার কাছে বসে পড়ছিল তার কত আগে হবে আল্লাহ জানে। কি হয়েছে, তার দুইটা বোধহয় নাতি আছে, তো কোরআন শরীফ কিনে দিতে হবে, তাকে জামা কাপড় নাই, তাকে বাপ পালাইছে। শুনলাম, শোনার পরে আমি তাকে বলছি যে আমার কি করতে হবে বলেন। অনেকক্ষণ চুপ করে থাকার পরে আমি বলছি যে আপনাকে 100 টাকা দিলে হবে, 200 টাকা, 500 টাকা। আমি বলেন না, বলে না। তখন আমি আলমগীরকে বলছি ওনাকে 1000 টাকা দাও। আমার মনে হয় ওনার 1 কোটি টাকা দিলেও গালটা করতো না। জামা কিনবো, অমুক কিনবো। তখন আমি তারে আবার কাছে ডাকছি, ঠিক আছে আপনার তো ভালো লাগে না, পছন্দ হয়নি, ঠিক আছে আপনি যান, আগামী সপ্তাহ 10 জন মানুষের কাছে আপনি চান, এই 10 জনের মধ্যে কেউ যদি আপনাকে 1000 টাকা দেয়, আপনি এসে যা চাবেন আমি তাই দিব। তাও কিন্তু সে খুশি হয়ে যায় নাই। সে আসলে আমি আরো দেবো। আমার ছেলে মেয়ের জামা কাপড় কিনি না, আমি যেটা মনে করে ওর নাতি পুতির জামা কাপড় কিনে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ যখন আল্লাহর দয়া চায় না, মানুষ যখন মানুষের কাছে দয়া চায়, সে কখনো সফল হবে না, কখনো না। আল্লাহ যদি আমার কয়ে দেয় তুই 1 লাখ টাকা দে, তো ওই বেড়ি কইলে কোনো লাভ আছে? আল্লাহ যদি কয়ে দেয় যে ওই গাড়ি যে তোর সামনে গাড়িতে সরস 50 লাখ টাকা দাম, হেঁটে দে দে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার কানে খালি আল্লাহর কথা আসলে আমার কাছে ওই গাড়ির কোনো দাম আছে? 4 বছরের দাম। আমার কাছে আল্লাহর দাম আছে, রসুলের দাম আছে। আমি বুঝে বন্ধ করেন তো ওগুলা, যারা কেটে আছেন দেখেন। সমস্যা হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু এত জামা কাপড় বলা ছিল না, এখন জামা কাপড় হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটু ধনী মানুষ ভালো ভাত খাইতো, চাল ভালো ছিল, গরিব মানুষ মোটা চাল খাইতো, বন্ধ করত। এখন কিন্তু গরিব মানুষই ভালো খায়, ধনী মানুষেরা খারাপ খায়। কারণ গরিব মানুষের বউ রান্না করে আর ধনী মানুষের কামের বেটি রান্না করে। কামের বেটিরা রান্না করে এই জন্য যে ভালো রান্না করে, তার জামাই তারা আদর করবই করবে। যে ভালো রান্না করে না, এই মাইসে বেরতে যে কাম করে রান্না করে, কাম খুশি হয় না। ওই সময় থেকে এই সময় যে কোনো বাড়িতে খাওয়া যায় আনন্দ করে। আমি বহু বাড়িতে দেখেছি, ওই শাহজাহানের বাড়িতে কেউ কেউ বলে, আমি শাহজাহানের বাড়িতে গেলে আরে জামুনা যে আমার মা যেমনি করে খাওয়াইছে, শাহজাহানের মাও আমার তেমনি করে খাওয়াইছে। আমি রাজনীতি করি, তাতে কি হলো? আমার একটা হাত কাটা গেল, তো আমি যে আমাকে 1 গ্লাস পানি খাওয়াইছে আমি তারা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এটা আমার নীতি। আমি শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে সালাম করি, সে কিন্তু আমার থেকে 6 মাসে ছোড়ো। আমি লতিফ সিদ্দিকীকে পায়ে হাত দিয়ে সালাম করি,
তার বউ কিন্তু আমার থেকে 4 বছরের ছোট, 4 না 3 বছরের ছোট। আমি সালাম করি, কারো কাছে মাথা নত করি না, ওটা সম্মান। আমি মাথা নত করি এক আল্লাহ আর রসুলের। তো সেই জন্য বলছি, আমি কৃষক শ্রমিক জনতা লীগ গামছার মার্কা বানিয়েছিলাম। আমি একটু লম্বা মানুষ, লম্বা মানুষের সাধারণত একটু বোধাই হয়, আমি অনেক বেশি লম্বা, সেই জন্যে আমার বোধ শক্তি অনেক বেশি সোজা। ওইখানে আমি শাহজাহানে দেখলাম একটা, মতিরে দেখলাম, মতির বয়রাতলের সম্মেলন হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এরপরে যে কয়টা মিটিং হয়েছে মতিরে দেখি আনোয়ার একটা আছে, আনোয়ার বোধ হয় আজকে আসে মাশাআল্লাহ। মতি আমারে বলে নাই, আনোয়ার কিন্তু আমার ফোন করছে, স্যার আমি ক্যান্ডিডেট হয়ে গেছি সেক্রেটারি। আমি তুমি হয়েছ, আমি কি করব? না স্যার, আমি দেখো আমি যদি ইউনিয়ন পরিষদের একটা সম্মেলনে আমি যদি কথা বলি, আমি তার শেখ হাসিনা না, যে এমপি দেয়, মনোনয়ন দেয়, উপজেলাও দেয়, আবার ইউনিয়নও দেয়। দল একেবারে চাকর দিয়া চালানোর মতো হইলে দল চলে না। আমার দলে আমি কর্মী চাই, রাজনৈতিক কর্মী, কর্মচারী চাই না একটাও কর্মচারী। আমি আর আমার কর্মী সমান সমান, ওর বয়স কম, রাজনৈতিক অভিজ্ঞতা কম, সেটা আলাদা, কিন্তু দলের মর্যাদা এক। আমি কিন্তু আসল কথা যাই নাই, কি বলছিলাম, দুলাল মাস্টার বলছিলাম না, আমি আমার জীবনে দেখি নাই যে কোনো মিটিং এ দুলাল মাস্টার বক্তৃতা করতে না দিলে অবতুলাই নেই। অবতুলাই বুঝছ এটা কি? মন খারাপ কথা। সে কোথায় নিয়ে টাকা নিয়েছিল, তার জেলে নিয়ে গেছে, তার বউ। পাকিস্তান হানাদাররাও আমারে অতখানি অপমান করে কথা কয় নাই, যেটা তার বউ আমাকে বলেছে। আপনাদের সাথেই আছে। আচ্ছা, রাজনৈতিক কারণে কিছু হইলে না হয়, একটা কিছু দেখা যেত, রাজনৈতিক কারণ না, তারপরে এমন ভাবে কথা বললেন জানি সব দোষ আমার। হ্যাঁ বলতো যে জেলে রয়েছে, টাকা জমা দিতে হয়, আপনি কিছু দেন। আমি দিতাম না 50,000, দিতাম না 1 লাখ। ওই শেখের কাছে তো আমার বাবু জেলে ছিল দাইদাপুরের, আমি বাবুরে আমার সন্তানের মতো ভালোবাসি। আমার সানোয়ারের ভাই ফজলু, সে টাকা দিছে। আমি আজকে আমার সন্তানের জন্য সব দিতে পারি, অনেক বাপে পারবে না, মুখে কয়। আমি ওই রকম ভালোবাসি, আদর করি। বাবুর ছোট বড় একটা আছে, আমি তার উপরে অসন্তুষ্ট হয়েছিলাম। কিসের জন্য? পুলিশে চাকরি। আমাকে যে বলছে, আমি হোম মিনিস্টারে ফোন করছি, 2 দিন পরে তার ওখানে যে নাম দিচ্ছে, হে নাম এসপি রেনে পাঠাইছে। ওনারা কিন্তু টাকা নিচ্ছে, আমি কিন্তু কিছুই জানি না। আমার আরেকজনের টাকা নিয়ে রেখে দিচ্ছে, জমা রাখছে, তিনি নাকি টাকা দিচ্ছে, ওই মেয়ের হাতে দিচ্ছে টাকা। মেয়ের হাতে দিলে ভাইয়ে নিয়ে গেছে, ভাইয়ে নিয়ে খরচ করে দিচ্ছে। তারপরে কেউ মামলা দিচ্ছে, ওনারা বোধহয় ঘরে বসে
লাখখানি না 1.5 লাখ টাকায় মিটাইছিল, সেই টাকা উনি দেন নাই। ওটা মামলা হয়েছে। মামলা হইলে পরে উনি অর্ধেক টাকা দিয়ে যাবেন নিছিল, আর অর্ধেক বাকি। আমি বলছি যদি হয় আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। সামনে শুদ্ধ নিয়ে গেলাম দেখে নিয়ে, তার কেরাই আর শেষ নাই, তার 1 লাখে হবে না। আমারও জানি কেরাই উঠলো, আমি জানি 1 লাখই থাকি। সানোয়ার মাস্টার আবার সরল সোজা, আমার মতো একটু লম্বা একটু খাটো। আর এরপরে সানোয়ারের সাথে তার ভাইয়ের কথাবার্তা। এখন সে 2 মাস বা 3 মাস জেল খেটে বেরিয়ে গেছে। এখন আমি আইনে একটু দেখবো ওই বাকি টাকাটা কি করে পাবো। আরো যে আছে না 1,70,000, এটা কেমন করে পাবো? জেলই খেটে গেছে। তো এইরকম আমার নানান বিপদ। ওই সেখানেও আমার ওইরকম বিপদ। দুলাল মাস্টার নাকি জেল থেকে বেরোনোর পরে কিন্তু সে আমার দেখে নেই। দেখবে ভাই কত মানুষ আছে, তোমার যদি কষ্ট হয় আমি কি করি। ওই যে মহিলাটা 1,000 টাকা খুশি হয় নাই, আমি তো 10,000 টাকা দিতে পারতাম, আমি লাখ টাকাও তার দিতে পারতাম। কিন্তু আমার তার এখানে একজনে দিলে তবু না, আরেকজন এসে চাইবো, আরেকজন এসে চাইবো, আরেকজন চাইবো, তাকে দিতে হবে। দিলে পরে তাই আমি চুরি চামারি করি নাই। 1.5 দিন আমার টেয়া কামাই করে কয় আমি ওদিকে তাকাইও নাই, সেই জন্য আমি এটা পারি না। তো সেই জন্য বলছি যে দুলাল মাস্টারের মতো হইলে পরে অসুবিধা, যদিও তারপরেও থাকবে। সানোয়ারকে নিয়েও ঠিক তাই। কিন্তু আমি জানি সখীপুরের দল মরে না, সানোয়াররা মরে। আমি চাই না কিন্তু ওরা ভালো থাকুক, সুন্দর থাকুক, বাংলাদেশে প্রেসিডেন্ট হোক, আমার কি আপত্তি। আমি যে দেশ বানাইছি সেই দেশকে তারা যদি ভালোভাবে নেতৃত্ব করতে পারে, আমার বলবার কি আছে, আমার কিচ্ছু বলার নেই। এখন আমি একটু কাজের কথায় আসি। এই 3 দিনে এখানে কয়জনে খারাপ এখানে? 4 জন। এখানে 4 জনের দাঁড়িয়েছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি আর স্বতন্ত্র, এই 4 জন। এদের সবার সাথে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছে, দোয়া চাইতে গেছে। আমি কিন্তু সবাইকে দোয়া করি, বদ্ধ সেদিন জামাত গেছিল, তারও বলছি যে আমি তো তোমাদের সব থেকে পক্ষে হইতাম। যদি মুক্তিযুদ্ধের সময় তোমার নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে তা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যেরকম ভাবে মাপ করে, তোমরা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে তোমাদের অতীত ভূমিকা মাপ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষে হইতাম। কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধীর পক্ষে থাকতে পারি না, যাইতে পারি না। মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছি, আমি স্বাধীনতাকে বুকে নিয়েই আমি কবরে যেতে চাই। তাহলে কি হইল? কি হইল? পক্ষ হইল না বিপক্ষ হইল? আমরা জামাতকে সমর্থন করলাম না করলাম না? করলাম না? আমার তো মনে হয় করলামই, পারবো না। তাইলে আমরা জামাতকে সমর্থন করতে পারি না। দোয়া চাইছে, আল্লাহ যা করার করবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা ভালো মনে করবো তাই করবে। তারপরে কেন আসলো? তারপরে আসতেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি 3-4 বার দেখা করার জন্য, আজকে দুপুরে যাওয়ার জন্য এই করছিল যে সারবার পরে নাই। জাতীয় পার্টি নাকি কি বলে স্বৈরাচারের দোষর। তো দেখা যাবে না, কালকে হয়তো দেখা হবে, আজকে রাত্রেও দেখা হইতে পারে। তারপরে কেন আছে? তারপর আছে বিএনপি।
আহমদ আজম খান। এই বাসায় মিটিং এর পরে তালতলা মিটিং হয়েছিল প্রতিবাদ। শাহজু যা মুখে আইছে তাই কইছে, কয় নাই? আমাকে কাল না পরশু দিন আহমদ আজম বললেন যে আমি তো যারা যারা বেদক ছিল, যারা যারা চাঁদাবাজি করতো, যারা যারা খারাপ ছিল, আমি তাদের দল থেকে বের করে দিতে পারছি। আসলে কি সাজু সে তার ইচ্ছা গালাগালি করছে? আহমদ আজম সব গালাগালি করাইছে। তাহলে কে করাইছে? একজন মুসলমান ইফতারিতে বাধা দিতে পারে? সেলিম, লিটন, আমি ওদেরকে সবচেয়ে ভালোবাসি, খুবই ভালোবাসি। সেলিমকে দেখলাম খুব কর্মঠ কর্মী, ওইখানে ইফতারি দাওয়াত দিয়া কাইন দেয়া সেভেন হলাইতেছে। আমাকে রান্না করবার দিতেছে না, অমুক দিতেছে না। আর আমার সানোয়ার তো আছেই, গরু জমা করার লাগবে, অমুক করার লাগবে, তমুক করার লাগবে। আমি রাজনীতিতে গোস্ত খাই না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আমি গোস্ত মুখে দিই না। খাওয়াই রাজনীতি হয় এটা আমি বিশ্বাসও করি না, আমি করিও না, করবো না। হ্যাঁ, একটা সময় দুপুর আসছে, খাওয়ার সময় খাইলাম, বিকাল আসছে, মিষ্টি খাওয়া দরকার, চা খাওয়া দরকার, নাস্তা করা দরকার, করলাম। কিন্তু উদ্দেশ্য যদি খাওয়ানো থাকে তাহলে পরে রাজনীতি হয় না। রাজনীতি খাওয়া দিয়া হয় না। তো কি হইল, সেখানে আমার সামনে যে কয়েকজন, আপনি ব্যাংকের টাকা তো হয়েছে, আপনি ইলেকশন খারাইলেন, ওর বাপে আমার কাছ থেকে কত টাকা নিছে, আমি কিন্তু তারও কিছু করতে যাব না। আমি কিন্তু তাকেই বলবো, আরো বলো, যত পারো বলো। এটা কি মন্ডল জানিয়েছে? খালেক মন্ডল। খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নিব। তারপরে আমি তার কথাগুলো টেলিফোনটাই শুনেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের নেতা ছিলাম। ওরা অন্য দলে গেছে বলেই আমার সন্তানের পিঠের চামড়া তুলবে আর আমি বসে বসে আঙুল চুষব? তাহলে আমরা কি এই বিএনপিকে সাপোর্ট করতে পারি? তাহলে সানোয়ার তো গেছে, তোমরা শেখ হাবিবকে চেনো? শেখ হাবিব মুক্তিযুদ্ধে প্রথম ছিল আমার সঙ্গে। ও তখন ছাত্র ইউনিয়ন করত, বিএনপি করে। খালেদা জিয়ার কাছে গেলে যেমন সম্মান করত, প্রতিদিন যখনই ভবিষ্যতে দেখা হয়েছে একই করেছে। আর সে বিয়ে করছে কাকে? হালিম স্যারের মেয়েকে, সখীপুরের সবচেয়ে সম্মানী মানুষ। আমি এখানে আসবার আগে হাবিবের ওখানে গেছিলাম, কারণ কালকে 3টার সময় আমি গাড়ি পাঠিয়েছিলাম যে তুই আয়, আমি একটু কথা বলবো তোর সঙ্গে। ফরিদ আইসা ফিরাজের আগের গাড়ি ছিলাম, দাদা সে উঠতে পারে না, বসতে পারে না, মাজাই কাঁদতেছে। আমি ঠিক আছে, কালকে আমি যাবো। আমি আজকে এখানে আসার আগে ওর ওখানে গেছিলাম।
আমি শুনে অবাক হয়েছি। টাঙ্গাইলে হাবিবের গায়ে হাত তুলেছে এই আহমদ আজমের লোকেরা। আমি বেঁচে থাকতেই আমার একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত, আমি এটা মেনে নিতে পারি না। আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে সংসদে যাতে জয় বাংলা বলা যায়, সংসদে যাতে বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়, এই জন্য আমি লতিফ ভাইকে কালীহাটের থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি এবং এই জন্য আমি সাপোর্ট দিয়েছি। এতে আমার রাজনীতি থাকে থাকবে, না থাকে না থাকবে। আমি নির্বাচনে জয় বাংলা বলার জন্য, জয় বঙ্গবন্ধু বলবার জন্য আমি কালীহাটের প্রচারে আমি দলীয়ভাবে সাপোর্ট করেছি। আমি যখন হাবিব আমার হাত ধরেছিল, আমার হাতে কষ্ট দেখে কাঁদছিল, আমি এর আগে জানতাম না যে টাঙ্গাইল গিয়ে হাবিবের লোকজনকে মারধর করেছি। হাবিব বিএনপি করতে পারে, রাজনীতি করার তার অধিকার আছে, কিন্তু তাকে কেউ মারার অধিকার নাই। তাই আমি হাবিবের ঘর থেকে যখন আমি নেমে আসি, তখন আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, তোমাদের সাপোর্ট পেলে সেটা ভালো হবে, না পেলে আমি এই আহমদ আজমের বিরুদ্ধে সখীপুর বাসাইলে আমি নির্বাচন প্রচার করব। তোমরা যদি দলীয় ভাবে আহমদ আজম এখানে নির্বাচনে উঠলে সরকার হয় নাই, তারা বড় সরকার হয়ে গেছে, এটা দেখাতে হবে। 71 সালে আমরা যে একতা অর্জন করেছিলাম, আমাদের ইলেকশন যেহেতু আমরা দলীয় ভাবে নির্বাচন করব না, আমাদের কোনো কিছু করা উচিত না। আমাদের গাজীপুর সভাপতি বলেছে, আমাদের কেন্দ্রীয় নেতা তারাও বলেছে, এখানকার 2-4 জন বলেছে। কিন্তু যেহেতু আমি বললাম যে আমি নির্বাচন করতে চাই, তোমাদের যদি আপত্তি থাকে তাও বলতে পারো, আর যদি তোমাদের এইটায় সম্মতি থাকে যে আহমদ আজম জিতলে, কালকেই ওনার কি আসিফ চেয়ারম্যান দলের চেয়ারম্যান আসিফ, তাকে জেলেও ঢুকেছে আহমদ আজম, আমার ভাই করেও আছে আহমদ। এইটা যাতে না হতে পারে, আগামী কাল থেকে যাতে একটা লোককে জেলে নিতে না পারে, কারণ ইলেকশন শিডিউল হয়ে যাওয়ার পরে কাউকে ধরার, হ্যাঁ খুন হলে, হঠাৎ খুন হলে, ডাকাতি হলে আসামিকে ধরার আছে, তাছাড়া পুরোনো কেসও চলবে না। হঠাৎ করে কেউ যে টাকা দিল থানায় চলবে না। 90 সালের ইলেকশনে সখীপুর থানা কিন্তু জানে, যখন কালমেঘাট থেকে শাহিন আসছিল 8-10 হাজার, তখন কিন্তু সখীপুর থানার সব পুলিশ, কিছু পুলিশ কিন্তু পায়খানায় পলাইছিল। আমরা কিচ্ছু করতে যাবো না, রাস্তা বন্ধ করে বসে থাকবো, যাও করো করো। আমি গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদের দুজনের সঙ্গে একসাথে বসে কথা বলেছি। তাদের কথা আমার ভালো মনে হয়েছে এবং তারা বলছেন এমনিতেই টার্নওভার কম হবে, আর এইরকম ইলেকশনের সময় এরকম যদি করা হয় তাহলে তো আরো ভোট হবে না। পরশু
পরশুদিন কি কালকে কালকে আমি এসপিডিসির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তারা আমাকে বলেছে অবলীলায় যে কোনো কারো ধরাধরি, কারো কথায় ধরাধরি হবে না। যদিও টাকা পয়সা দিলে দু একটা হয়, তা দেখবো টাকা বড় না চাকরি বড়। 71 সালে যেভাবে নেমেছিলাম, ইনশাল্লাহ আমরা সেইভাবেই নামবো। তাহলে আমাদের কি করা উচিত? কি কিসে নামবাই? এটা কি আমরা জামাতের পক্ষে? আমরা জাতীয় পার্টির পক্ষে? আমরা বিএনপির পক্ষে? তাহলে আমরা কার পক্ষে? কার পক্ষে? সাজু কেন? সাজুর বাপে থাকুক, সাজুর পর্দাতে থাকুক, আমরা আছি। ওদের মার্কা কি তাও জানি না, যা মার্কাই হোক, ওরা আমাদের সঙ্গে দেখা করুক আর না করুক, আমরা নির্বাচন করব। আমি নির্বাচন করলে আমার কাছে যেমনি আসতো তোমরা, ঠিক তেমনি এই নির্বাচনে আমার কাছে আসতো। এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার তার আত্মীয় মারা গেছে, এই জন্য আজকে আসতে পারে নাই। পারভেজ এসেছিল। দেলোয়ার, আলামিন আর সুমন, এই তিনজন 3 মাস কয়েকদিন একটু সামনে সাদা হতো। দেখো খাদু চাকরি দেখাও। ওরা 2 ভাই 28 অগস্ট নতুন বাইরে যখন 71 মঞ্চে 71 মিটিং করতে গিয়েছিলেন, আমি বলার কারণে ওরাও গিয়েছিল। ওদেরকে জেলে রাখছিল, 3.5 মাস জেল খেটে বেরিয়ে এসেছিল। আওয়ামী লীগের লোকেরা বলতেছে 1 বছর ধরে আছে, আমাকে জিজ্ঞাসা করে না, খবরও নেয় না। আমাদের কিন্তু 2-1 মাঝে মাঝে কয় আমাকে তো এইভাবে দেখে না, খবরও নেয় না। আমার কিন্তু তাদের বলা উচিত, বলার ইচ্ছা, যেতে চাওছে আওয়ামী লীগ করো না। আওয়ামী লীগ করলে কেমন চেঁচা গুলা খাইতা? আসিফের মতো জেলখানা তেমন লাগতো না কাজে। আবার ধানের শীষের কথা বইলা জেলখানাতে বাইরে লাগতো না। আসিফ রে ওর বাড়ির থেকে বেরিয়ে আবার দেবো না, যদি সে হানাদারের চাইতেও খারাপ আহমদ আজম ধানের শীষ করো। আমি কি নাম তারেক রহমান, আমি তারেক রহমানের ইলেকশন করতে চাইতে পারি, কিন্তু আহমদ আজম না। আহমদ আজম পাকিস্তানি হানাদারদের চাইতেও খারাপ। সে মুক্তিযোদ্ধাদের গালি দিছে, সে মুক্তিযোদ্ধা বলে বাতেনের মুক্তিযোদ্ধা। এই এলাকার বাতেনের বস ছিল না, সে বাতেনের মুক্তিযোদ্ধা। আর মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলা আলা খুন করলে তারে আমি ছাড়তে পারি, কিন্তু মিথ্যা কথা বলা আলা লোককে আমি ছাড়তে পারি না।
তাহলে তোমাদের যে আপত্তি ছিল, তারপরেও যে আমি বললাম কি নাম ওর? সালাউদ্দিন রাসেল, আমরা ওকে সমর্থন করবো, ওর মার্কা জানবো। একটা বক্তাও ভোটের কথা কয় নাই। আমার এই জন্য বলতে হইল যে আমরা একজনের পক্ষ, শুধু সেই জন্য ভোট চাবো 21 তারিখের পর। এমনি আমরা যেখানে সেখানে যাব, এখন থেকে যে এত বাড়িতে বাড়িতে না কমুন না কি আবার মোবাইল নিয়ে একবার বলবো, এখন থেকেই আমরা বাড়িতে কমু, এখন থেকে। এটা কি ভালো হইলো না খারাপ হইলো? না হায় হায়, এক মাগজে শীত যায় না, এইটা বুঝিয়ে দিতে হবে। আরেকটা কথা আমার, এইটাই মনে হয় এখনকার জন্য আজকের মতো শেষ কথা। এই শেষ কথার আগে একটা কথা বলে নিই। কথাটা হলো 24 সালে শেখ হাসিনার পতন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন এটার পক্ষে না বিপক্ষে তোমরা? আমি কিন্তু আজকে বিপক্ষে, কিন্তু সেদিন ছিলাম পক্ষে। শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহ মানে নাই বলে মানুষের প্রতি এত অবজ্ঞা করা যায় না, বিরোধী দলের প্রতি এত অন্যায় বলা যায় না। আওয়ামী লীগের নেতা হিসাবে তার যে কথা মানায়, দেশের প্রধানমন্ত্রী হিসাবে মানায় না। সেই জন্য আল্লাহর তরফ থেকে হয়েছে। 17 থেকে 18 জুলাই আমি বাবা মার কবর জেরত করতে সাথে এসেছিলাম। আগ চালান দেখি গাড়ি বন্ধ করে রাখছে। আপনারা কথা বন্ধ করে থাকেন তো, অসভ্য পোলাপান সব। আগ চালানে রাস্তা বন্ধ করছে। 100-150 পোলাপান হবো, তার 100 জনই হবে 8, 9, 10, 11, 70-80টা হন্ডা মন্ডা, সিএনজি, পিক আপ। আমি যখন দাঁড়াইছি, আইসা কেউ বলছে আঙ্কেল, কেউ বলছে চাচা, কেউ বলছে দাদা। 10-12টা ছেলে একসঙ্গে বলছে ঢাকায় আমাকে বড় ভাই করে মাইরে ফেলাইতেছে, আর বাড়িতে বইয়া থাকবার পারলাম না, নাই না বসছি। আমি বললাম ভালো কাম করছি। তারপরে বললাম যে আমি যে বাড়িতে যাবো, একটু যাবার দিবা? হ্যাঁ 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 আপনাকে দিব। আমার গাড়িটা একটু বেরিয়েছে, বেরোলে পরে বললাম যে দেখো ওই যে বাচ্চা কোলে নিয়ে বেরিয়েছে, ওই জন্য বেরিয়েছে, এখন আমারে যাবার দিলে ওকে যদি যাবার না দেয় তাহলে ওরা আমার বদনাম করবো না? তা তো করবো, তাহলে ওগুলো ছেড়ে দেওয়া যায় না। এখন আমি যখন গেলাম সবাই একটু ছেড়ে, হ্যাঁ দেবো দেবো দেবো। আমার গাড়ি বেরিতে বেরিতে সব গাড়ি ছেড়ে। পরের দিন সকালবেলায় টাঙ্গাইলে আমি প্রেস কনফারেন্স দিয়েছিলাম। সেই দিন বোধহয় আবার কারফিউ দিয়েছিল, সব কিছু বন্ধ। সেই জন্যে কয়েকটা চ্যানেলে আমার বক্তব্য প্রচার করা হয়েছে, বাকিটা হয়নি, পরে আস্তে আস্তে করছে। সেইখানে আমি বলেছিলাম যে ঘরের ছেলেরা যারা বলছে ঢাকায় আমাদের বড় ভাইদেরকে মেরে ফেলছে,
ঘরে বসে থাকতে পারলাম না, বাইরে বসছি। বলেছিলাম হাসিনা লক্ষণ ভালো না, আপনি ভেবেচিন্তে কাজ করবেন। তারপরের দিনের পরের দিন কোটা বিরোধী আন্দোলনের সুপ্রিম কোর্টে মামলা ছিল। আমরা 3 ভাই গেছিলাম, আমি, বড় ভাই আজাদ। তো ওখানে ঢুকতে দেয় নাই, আজাদকে ঢুকতে দেয় নাই। তো আমি আজাদকে বলছি তুমি বাইরেই থাকো। আমরা 2 ভাই পাশাপাশি বসেছিলাম। অনেক বিষয়ে আমাদের কথাও বলেছে, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অমুক তমুক বলেছে। সেইখানে কোঠাটা বাতিল, পুরাটাই বাতিল। আমি ওখান থেকে বেরোনোর পরে ক্যামেরাওয়ালারা ধরেছিল। আমি বলেছিলাম জানি না শেখ হাসিনা আমার কথা শুনবে কিনা, কিন্তু তার বাবা থাকলে শুনতেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক্ষুনি সর্বদলীয় সভা ডাকেন, তাদের সঙ্গে আলোচনা করেন। যারা আন্দোলন করছে তাদেরকে ডাকেন, তাদের সঙ্গে আপনি আলোচনা করেন।